গল্পের নাম আষাঢ় রাতের সন্ধ্যা। কলমে রাইসা জোবায়ের রিপ্তি। গল্পের তৃতীয় পর্ব। টানা 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে জনজীবনে বিরক্তিকর ভাব ফুটে উঠেছে। সন্ধ্যা গত 2 দিন ধরে নিজেকে গৃহবন্দী করে রেখেছে। রুম থেকে বেরি হয় না বললেই চলে। নয়না বেগম প্রতিবেলায় খাবারটা রুমেই এসে দিয়ে যায়। 2 দিন হলো মায়ের কাছেও যাচ্ছে না সন্ধ্যা। সন্ধ্যার মা শেফালি বেগম নিজেই নয়না বেগমের সাহায্যে সন্ধ্যার রুমে আসল। সন্ধ্যা তখন বেলকনিতে বসে নির্নিমেষ চোখে বৃষ্টি দেখছে। পাশে এসে যে তার মা দাঁড়িয়ে আছে সেটা ঘুণাক্ষরেও টের পায়নি। নয়না বেগম চলে যেতেই শেফালি বেগম মৃদুস্বরে মেয়েকে ডেকে উঠল, সন্ধ্যা। সন্ধ্যা চমকে উঠল। পাশ ফিরে মাকে দেখে অপ্রস্তুত হয়ে বসা থেকে উঠে মায়ের কাছে এগিয়ে এসে বলল, মা তুমি কখন এসেছ? শেফালি বেগম হাত বাড়িয়ে মেয়ের গালে হাত দিয়ে বলল, এসেছি কেবলই। সন্ধ্যা মাকে নিয়ে চেয়ারে বসালো। তারপর সে নিজেও বসতেই শেফালি বেগম বললেন, কিছু হয়েছে সন্ধ্যা তোর? সন্ধ্যা বৃষ্টিগুলোর দিকে তাকিয়ে বলল, ক কি হবে মা? 2 দিন হলো আমার কাছে যাসনি। শ্রেয়া বা নিখিল কেউ কিছু বলেছে? না না, ওরা কি বলবে আমায়? তাহলে? এমনি পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত, এই আর কি। খেয়েছিস রাতে? হু। তোর খালা তোকে কিছু বলেছে? কি বলবে খালা? কিছু বলেনি তাহলে? না। আচ্ছা, তোর গলা এমন বারবার কেঁপে উঠছে কেন? ঠান্ডা লেগেছে একটু। এখানেই বসে থাকবি এভাবে? ঘুমাবি না? হু। আজ আমার সাথে ঘুমাবে একটু প্লিজ? আচ্ছা আয়। শেফালি বেগম উঠতেই সন্ধ্যা উঠে দাঁড়াল। হাত ধরে রুমে এসে শেফালি বেগম বিছানায় শুয়ে সন্ধ্যাকে শুতে বলল। সন্ধ্যা বাতি নিভিয়ে বিছানায় এসে মা কে জাপটে জড়িয়ে ধরল। শেফালি বেগম মেয়ের মাথায় হাত বুলাল। সন্ধ্যার দৃষ্টি তখনও জানালা ভেদ করে বাহিরে। কেমন যেন লাগছে, অনুভূতিটা ভীষণ বাজে। মনে হচ্ছে বিরাট বড় কোনো ভুল সে করে বসে আছে। আচ্ছা, লোকটা ঠিকমতো আমেরিকা পৌঁছেছে তো? রাতকে কি একবার জিজ্ঞেস করে দেখবে? নাকি ফোন করবে? না না, ফোন করলেই লোকটা যদি অন্য কিছু ভেবে বসে তখন? রাতকেই একবার জিজ্ঞেস করে নিবে সময় সুযোগ বুঝে। পরের দিন সকালে খাবার খেয়ে রুম থেকে বের হয়ে উপরতলার রাতদের ফ্ল্যাটে এসেছে। আমিনা বেগম সন্ধ্যাকে দেখে ভীষণ খুশি। সন্ধ্যাকে ভেতরে আসতে বলল। সন্ধ্যা ভেতরে আসল। আমেনা বেগম সন্ধ্যাকে সোফায় বসতে বলে চা বানাতে গেলেন। 2 কাপ চা এনে সন্ধ্যার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও চা খাও। সন্ধ্যা চায়ের দিকে তাকিয়ে বলল, আরে আন্টি কষ্ট করে চা কেন বানাতে গেলেন? আরে নাও, কষ্টের কি আছে? সন্ধ্যা চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আর কেউ নেই বাসায়? না, রাত তো ভার্সিটি গেছে। ও আঙ্কলকে তো দেখি না। তিনি কোথায়? উনি তো বেঁচে নেই মা। সন্ধ্যার মুখ ছোট হয়ে আসল। সরি আন্টি, আমি আসলে আরে সরি বলিও না। তুমি জানতে না বিধায় জিজ্ঞেস করলে। তা তোমার মায়ের কি উন্নতি হচ্ছে আগের থেকে? হ্যাঁ, একটু হয়েছে। উন্নতি হলেই ভালো। হুম। আচ্ছা আন্টি, একটা কথা জিজ্ঞেস করতে পারি? হুম হুম করো না। বলছি আন্টি, সন্ধ্যা তোর মায়ের শ্বাসকষ্ট শুরু হয়েছে, তাড়াতাড়ি আয়। নয়না বেগমের কথাটা কর্ণকুহর হতেই সন্ধ্যা তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে ছোট লাগাল। পেছনে পেছনে আমেনা বেগমও আসল। সন্ধ্যা রুমে আসতেই দেখল তার মায়ের মুখে ইনহেলার দেওয়া হচ্ছে।
সন্ধ্যা মায়ের মাথার কাছে এসে বসে মাথায় হাত বুলিয়ে অস্থির কণ্ঠে বলে, মা ও মা এখনো কষ্ট হচ্ছে? শেফালি বেগম ইনহেলারটা সরিয়ে জোরে জোরে শ্বাস নিল। সন্ধ্যার মুখের দিকে তাকিয়ে ঝাপসা চোখে বলল, ঠ ঠিক আছি। সন্ধ্যা যেন দেহে প্রাণ ফিরে পেল। আমেনা বেগম কিছুক্ষণ শেফালি বেগমের পাশে বসে চলে আসলেন। রাতে একটু বৃষ্টি কমলে সন্ধ্যা ছাদে আসে। কি হচ্ছে তার সাথে এটা? কেমন অসহ্য লাগছে সব, বুকে কেমন ব্যথা। হাতে থাকা ফোনটাতেও মেসেজ আসছে না 3 দিন ধরে। কেমন অচল মনে হচ্ছে এই ডিভাইসটা। রাত ও ছাদে এসেছিল একটা ফোন করার জন্য, কিন্তু সন্ধ্যাকে দেখে দাঁড়িয়ে গেল। পিছু ফিরে চলে আসার জন্য উদ্যত হলে সন্ধ্যা দেখে ফেলে। রাতের নাম ধরে ডাক দিলে রাত দাঁড়িয়ে যায়। সন্ধ্যা এগিয়ে আসতে আসতে বলে, একটু দাঁড়ান, আপনার সাথে কথা ছিল। রাত পেছনে না ফিরেই বলল, কথা তাও আবার আমার সাথে? হু, আপনার ভাই ঠিকমতো পৌঁছেছে? সেটা জেনে আপনি কি করবেন? না মা, মানে এমনি। ওয়েট করুন, আমি আসছি। রাত নেমে গেল ছাদ থেকে। মিনিট 10 পর আসলো হাতে একটা চিরকুট নিয়ে। সন্ধ্যার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন গিফট জাস্ট ফর ইউ। সন্ধ্যা ভ্রু কুচকাল। কি এটা? খুলেই দেখুন। সন্ধ্যা খুলে দেখল। প্রথমেই গোটা বড় বড় অক্ষরে লেখা, প্রিয় সন্ধ্যাবতী, জানো, তোমাকে নিজের সবটা দিয়ে ভালোবাসছিলাম। যেদিন প্রথম তোমায় দেখি সেদিনই মন কুঠুরিতে তোমাকে বসিয়েছিলাম। তোমায় প্রথম দেখেছিলাম হসপিটালের পাশে। শ্রেয়ার সাথে এসেছিলে। তোমার হাত কেটে গিয়েছিল। তখন আমি মেডিকেলের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিলাম। হাতের যন্ত্রণায় ঠোঁট উল্টে কান্না করছিলে। আমি তখন কোনো একটা দরকারে ডক্টর আফাজ স্যারের কেবিনে এসেছিলাম। স্যার তোমার হাতে মেডিসিন লাগাচ্ছিল আর তুমি শ্রেয়াকে জড়িয়ে ধরে থেকে থেকে কেঁদে উঠছিলে। সামান্য হাত কাটায় একটা মেয়ে যদি এভাবে কাঁদে তাহলে এর চেয়ে আরেকটু বেশি কাটলে কিভাবে কাঁদবে সেটা ভাবতেই হেসে ফেলছিলাম। শ্রেয়া আমার ক্লাসমেট ছিল। তুমি যে তার বোন সেটা জানতেই বেশ চমকে উঠেছিলাম। শ্রেয়ার সাথে দেখা হলেই প্রায় তোমার কথা জিজ্ঞেস করতাম। এদিকে বাসাও চেঞ্জ করতে হতো। শ্রেয়াকে জানালাম তাদের বাসার আশেপাশে ফ্ল্যাট খালি আছে কিনা। শ্রেয়া জানালো তাদের বাসাই খালি আছে। ব্যাস, তারপর তোমাকে দেখার ইচ্ছে দমাতে না পেরে কাছাকাছি থাকার জন্য তোমাদের বাসায় শিফট হলাম। তখন সদ্য হসপিটালে জয়েন করেছি। তোমাদের বাসায় আসার 8 দিনের মাথায় জানতে পারলাম শ্রেয়ার বিয়ে ঠিক হয়েছে। ইনভাইট করে গেল আমাদের। বিয়ের দিন সারা বাড়ি আমি তোমাকে খুঁজলাম, কিন্তু পেলাম না। জানতে পারলাম বাড়ি ছেড়ে চলে গেছো তুমি, কিন্তু কেন চলে গেলে তা জানতে পারলাম না। ভেবেছিলাম দিন পরই চলে আসবে, কিন্তু কয়দিনটা আর দিনে থাকলো না। আমি অপেক্ষা করতে থাকলাম, এই বুঝি তুমি চলে আসলে। অপেক্ষাটা হয়ে গেল 4 বছর। এর ভেতর একদিন জানতে পারি তোমার বাড়ি ছেড়ে চলে যাওয়ার কারণটা। সেদিন এতটা খারাপ লেগেছিল যা বলার বাহিরে। প্রিয় মানুষটা কাউকে ভালোবেসেছিল এটা শোনার মধ্যে ও কেমন যেন একটা যন্ত্রণা হচ্ছিল। 5টা বছর আমি তালাবদ্ধ করে রেখেছিলাম সেই স্নিগ্ধ অনুভূতিটাকে। কাউকে বুঝতে দেইনি, কারণ আমি বিশ্বাস করি অনুভূতি কাউকে বুঝতে দেওয়ার মতো জিনিস না, এটা কেবল অনুভব করার বিষয়। আমি প্রতিনিয়ত শুধু অনুভব করে গেছি। 29 বছরের এই যুবক অন্য কোনো রমণীর দিকে আর তাকাতেই পারেনি মুগ্ধতা নিয়ে। কারণ সে মানে যাকে মন থেকে চাওয়া হয় তাকে সৃষ্টিকর্তা পাইয়ে দেয়। বিশ্বাস করতাম সৃষ্টিকর্তা আমাকে তোমায় পাইয়ে দিবে। সেজন্য প্রতিটা মুহূর্ত শুধু গুনে যেতাম।
তবে বুঝতে পারিনি এতটা চাওয়ার পরও একটা মানুষ সেই মানুষটিকে পাবে না। সেজন্য হয়তো আমার কষ্টের পাল্লাটা এত ভারী আজ। তবে আমাকে হারালে হয়তো তুমি বেশি কিছু হারাবে না, হারাবে কেবল একজোড়া চোখ। যা পৃথিবীর সমস্ত মুগ্ধতা নিয়ে তোমায় দেখে। হারাবে কেবল একজোড়া ঠোঁট, যা তোমার কথা ভাবতেই হেসে ওঠে। আমাকে হারালে তুমি সত্যি খুব বেশি কিছু হারাবে না। হারাবে কেবল এক সমুদ্র বিশ্বাস, যা তোমার নানান ভুলের পরেও বেড়ে চলে। হারাবে কেবল এক আকাশ ভরসা, যা তোমার পাশে কাউকে পাওয়ার আশ্বাস দেয়। হারাবে কেবল এক পুরুষের বিরতিহীন অপেক্ষা, যে জাগতিক জগতের বিরুদ্ধে থমকে দাঁড়িয়ে আছে। আমাকে হারালে হয়তো তুমি সত্যিই বড্ড বেশি কিছু একদমই হারাবে না। তোমার খুব বড়সড় ক্ষতিও হবে না। থমকে যাবে না তোমার সময় বা জীবনের গতিপথ। কেউ আঙুল তুলে বলবেও না কিছুই তোমায়। আমাকে হারালে কেবল তোমার একটি আক্ষেপ রইবে, আমাকে না পাওয়ার আক্ষেপ। একজোড়া চোখে, ঠোঁটের, হাতের না পাওয়ার আক্ষেপ। হাতে হাত রেখে বিশ্বাস, ভরসা দেয়ার মানুষের অভাব। আমি আছি তো, বলার জন্য আমির অভাব। আমাকে হারালে তুমি কেবল একটি অভ্যাসই হারাবে, যে অভ্যাস লেপ্টে আছে তোমার জীবন ঘিরে। এর বেশি আর কিছুই তুমি হারাবে না। চিঠিটা পড়া শেষ হতেই সন্ধ্যার চোখ থেকে গড়িয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। পাশেই দাঁড়িয়ে থাকা রাতের চোখ মুখ কঠিন ভাব। তার ভীষণ রাগ হচ্ছে এই সন্ধ্যার উপর। কেমন নারী সে? সে কি করে তার ভাইকে এতটা কষ্ট দিতে পারল? কাঁদছেন কেন? ভালো লাগছে না এখন? শান্তি পাচ্ছেন না? কি এমন ক্ষতি হতো আমার ভাইয়ার ভালোবাসা স্বীকার করলে? এক বুক যন্ত্রণা নিয়ে আমার ভাই দেশ ছেড়ে চলে গেল শুধুমাত্র আপনার জন্য। আপনাকে আমি কখনোই ক্ষমা করাবো না সন্ধ্যা। আজ 3 দিন হয়ে গেল ভাইয়ার কোনো খোঁজ নেই। সন্ধ্যা তড়িৎ গতিতে তাকালো রাতের দিকে। খোঁজ নেই মানে? ফোনে পাওয়া যাচ্ছে না। মাকে হেনতেন বলে বুঝিয়ে রেখেছি। কিন্তু আমি তো জানি আমার ভাইয়া শুধুমাত্র আপনার জন্যই ফোন টোন বন্ধ করে রেখেছে। আপনি এত নির্দয় কেন হুম? আমার ভাইয়ের মতো মানুষ আপনি আর পাবেন কোথাও? আপনি জানেন সেদিন আপনি প্রত্যাখ্যান করাই সেদিন রাতেই আমার ভাই চলে গেছে। তার চোখ মুখে আমি অসহায়ত্বতা দেখেছি। যেই ভাইয়ে চোখ মুখে সারা জীবন আমি রাগ গম্ভীর ভাব দেখে এসেছি সেই ভাইয়ের মুখে প্রথমবার অসহায়ত্ব দেখেছি। শুধুমাত্র আপনার জন্য। আমার ভাই খুব শক্তমনের সেজন্য হয়তো পারেনি কান্নাটা করতে। আপনারা মেয়েরা এমন কেন বলুন? সন্ধ্যা আশেপাশে তাকিয়ে চোখে আসা জলটুকু মুছে নিল। আশ্চর্য তার চোখে জল কেন? এমন হচ্ছে কেন? সে তো ভালোবাসে না আশারকে। আর না কোনো দুর্বলতা আছে তাকে ঘিরে তাহলে? তার জন্য আপনার ভাই ফোন বন্ধ করে দিবে? ফ্যামিলির থেকে নিশ্চয়ই আমি বড় নই। সেটা তাকেই জিজ্ঞেস করুন। আপনার জন্য কেন আমাদের সাথে যোগাযোগ করছে না? আপনাকে আমি মোটেও এমন আশা করিনি সন্ধ্যা। আমার ভাইয়ের অশান্তির কারণ যে হয় আমি তাকে সহ্য করতে পারি না। আপনাকেও পারছি না আমি সহ্য করতে। এখানে আমার কি দোষ রাত? আমি আপনার ভাইকে গ্রহণ করিনি সেজন্য? ঠকে যাওয়া নারীকে কখনো দেখছেন দ্বিতীয়বার খুব সহজে কাউকে বিশ্বাস করতে? আমার দ্বারা হয়নি। আমি পারিনি মন থেকে আপনার ভাইকে গ্রহণ করতে। কারণ আমার ভালোবাসা থেকে বিশ্বাস অনেক আগেই উঠে গেছে। আমার ভয় হয়। মানুষ পরিবর্তনশীল। প্রথমবার ঠকে গিয়ে দ্বিতীয়বার আমি আর ঠকতে চাই না। আপনার কেন মনে হলো আমার ভাই আপনাকে ঠকাবে? 5 বছর সে আপনাকে ভালোবেসে গেছে আমরা কেউই জানিনি। 5 বছরে তো আমার ভাইয়ের অনুভূতি চেঞ্জ হয়নি। সে দূর থেকেই ভালোবেসে গেছে।
ঠকে যাওয়া নারীর জীবনেও দ্বিতীয় বসন্ত আসে। আর সে বেটারের থেকে বেস্টকেই পায় জীবনে। আর আমি গ্যারান্টি দিতে পারি আমার ভাইয়া বেস্ট ফর ইউ। আমার দিকটা বুঝতেছেন না আপনারা? আপনারা শুধু আপনাদের দিক বুঝতেছেন। আপনি একটা হার্টলেস মেয়ে। এমন তো না যে আজীবন বিয়ে না করে কাটিয়ে দিবেন। বিয়ে তো সেই করবেনই কোনো না কোনো পুরুষকে। তখন তো আপনার এসব মনে আসবে না যে আপনি ঠকে যাওয়া নারী। আপনার ভয় হয় ব্লা ব্লা ব্লা। সন্ধ্যা আর কথা বাড়ালো না। রাত তার ভাইয়ের হয়ে কথা বলবে এটাই স্বাভাবিক। কিন্তু সন্ধ্যার হৃদয় পুড়ছে কেন? সন্ধ্যা চিঠিটা হাতে নিয়েই চলে আসলো। রাত সন্ধ্যার যাওয়ার দিকে তাকিয়ে বলল, আপনি হয়তো জানেন না দূরত্ব ভালোবাসা বাড়ায়। আমি বিশ্বাস করি আপনিও ঠিক আমার ভাইকে ভালোবাসবেন। এবং স্বীকারও করবেন। তার জন্য যা যা করতে হয় আমি রাত সব করব আমার ভাইয়ের মুখে হাসি ফোটানোর জন্য। কারণ রাতের জীবনে তার ভাই সবার আগে। এই যে আমরা মনের বিরুদ্ধে গিয়ে যখন কাউকে ভালোবেসে ফেলি, একটু একটু ফিল করি হ্যাঁ সেই মানুষটির জন্য হৃদয় পুড়ে। একাকী বসে তাকে নিয়ে ভাবি, কখনো তাকে ভাবার মাঝে অধিক শূন্যতায় চোখ দিয়ে অশ্রু অবধি গড়িয়ে পড়ে। কিন্তু সেটা মানতে নারাজ হয়ে যায় শক্তপক্ষ মস্তিষ্ক। ভালোবাসা কি কারো শূন্যতায় অনুভব করা যায়? অবশ্যই করা যায়। হুট করে কেউ অভ্যাসে পরিণত হয়ে যাওয়ার পর আচমকাই সেই অভ্যাসে বাধা পেলে কাঙ্ক্ষিত মানুষটিকে অনুভব করা হয় প্রতিনিয়ত। এই অনুভব করতে করতেই কখন যে তাকে ভালোবেসে ফেলা হয় সেটা বুঝাই যায় না। তেমনি এই সন্ধ্যা, সে ঘরকুনো হয়ে যাচ্ছে দিনকে দিন। আগের মতো ডিপ্রেশনে ভুগছে। নজরুল ইসলাম খেয়াল করছেন মেয়ের আকস্মিক এমন পরিবর্তন, তবে সাহস করে জিজ্ঞেস করতে পারছেন না। এই তো খাবার টেবিলে খাবার না খেয়ে খাবার শুধু চামচ দিয়ে নাড়ছে। শ্রেয়া রুমে। তার আজকাল রুমেই দিন কাটে। আজ নাকি ডিভোর্স পেপার সাথে নিয়ে আসবে নিখিল। কেমন যেন নিজের ভাগ্য নিয়ে উপহাস হচ্ছে। আরে ভাই, একটা বাচ্চা জন্ম দিতে পারবে না বলে মানুষটা তাকে ডিভোর্স দিয়ে দিবে? সে যদি সন্ধ্যাকে বিয়ে করত, আর সন্ধ্যার যদি এই সমস্যা হতো, নিখিল কি সন্ধ্যাকেও ছেড়ে দিত? নিশ্চয়ই না। কারণ সন্ধ্যা তো তার ভালোবাসা। আর শ্রেয়া সে তো ঘাড়ে চেপে বসা এক ঝামেলা। এটাকে যত তাড়াতাড়ি উপড়ে ফেলবে তত তাড়াতাড়ি তো সে হালকা বোধ করবে নিজেকে। সন্ধ্যা খাবারটা সম্পূর্ণ খেতে পারল না। খাবার ভর্তি প্লেটে হাত ধুয়ে উঠতেই কলিং বেল বেজে উঠে। সন্ধ্যা গিয়ে দরজা খুলতেই দেখতে পায় নিখিল এসেছে। সন্ধ্যা সাইডে সরতেই নিখিল ভেতরে ঢুকে। খাবার টেবিলেই ডিভোর্স পেপারটা রেখে নজরুল ইসলামের উদ্দেশ্যে বলে, চাচা পেপার কমপ্লিট। আমি সাইন করে দিছি। আপনার মেয়েকে বলুন সাইন করে দিতে। সন্ধ্যা ভ্রু কুঁচকাল। কথা বলার ইচ্ছে না থাকলেও এগিয়ে এসে বলল, কিসের কাগজ এটা? নিখিল শান্ত স্বরেই জবাব দিল, পড়ে দেখ তাহলেই বুঝতে পারবি। সন্ধ্যা চোখ বুলালো কাগজটার ভেতর। ডিভোর্স পেপার। তা মিস্টার নিখিল আহমেদ, আপনি নিজেকে কি ভাবেন বলুন তো? নাথিং। তাহলে আপনার সাহস হয় কি করে আপাকে ডিভোর্স দেওয়ার মতো কথা চিন্তা করার জন্য? কারণ মাথাটা আমার, তাই চিন্তাটাও আমার সেজন্য। ন্যূনতম লজ্জা নামক শব্দটা কি আদৌ আপনার ভেতর আছে? ভালোবেসে বিয়ে করছেন দুজন দুজনকে। বিয়ের এত বছর পর আপা মা হতে পারবে না বলে ডিভোর্স দিতে চাইছেন। পুরুষত্ব কি খুয়ে পানিতে ভাসিয়ে দিয়েছেন? সমস্যাটা আপার না হয়ে আপনার হলে তখন কি হতো? এই তেজ কি তখন থাকত? জাস্ট শাট আপ সন্ধ্যা। যা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। ট্রাস্ট মি, আমি ইন্টারেস্ট নই আর কিছু জানতে। তবে আপনার কাজটা মোটেও ঠিক হচ্ছে না। নিখিল সন্ধ্যার হাত থেকে ডিভোর্স পেপারটা নিয়ে বলল, সংসার আমার, চিন্তাটাও আমার। তুই প্লিজ নাক গলাস না।
সন্ধ্যা তপ্ত শ্বাস ফেলে চলে আসলো। যা ইচ্ছে করুক গিয়ে। বলার প্রয়োজন ছিল তাই বলল। রুমে আসতেই আবার একাকিত্ব লাগা শুরু করল। ধুর বলে মাথার চুল টেনে ধরল। কি একটা মনে করে বিছানা থেকে ফোনটা নিয়ে আষাঢ়ের নম্বরে ফোন লাগালো। ফোন ঢুকছে না। মনে পড়ল এটা তো বাংলাদেশি নম্বর। আমেরিকার নম্বর তো জানা নেই। সন্ধ্যা হোয়াটসঅ্যাপে ঢুকলো, অডিও কল দিল। সেম ঢুকছে না ফোন। সন্ধ্যা ছুঁড়ে ফেলে দিল ফোনটা। ফ্লোরে পড়ে কয়েক টুকরোতে বিভক্ত হল। ফোনটা ভাঙার শব্দে হুঁশ আসল। ও শিট বলে ফোনের কাছে এগিয়ে গেল। ভাঙা ফোনটা হাতে তুলে নিয়ে নির্নিমেষ তাকিয়ে রইল। কি হচ্ছে তার সাথে এটা? ভাঙা ফোন টেবিলের উপর রেখে ড্রয়ার থেকে ঘুমের ঔষধ বের করে দুটো খেয়ে নিল। রাত নিজের রুমে বসে ল্যাপটপে প্রেজেন্টেশন রেডি করছিল। আমেনা বেগম হাতে ফোন নিয়ে রাতের রুমে ঢুকে বলল, কি রে রাত, আষাঢ়ের ফোনে ফোন কল ঢুকছে না কেন? রাত ল্যাপটপ থেকে চোখ সরিয়ে বলল, ওহ মা, বলতে ভুলে গেছি। আসলে ভাইয়া নম্বর চেঞ্জ করেছে। আমার কাছে দাও, হোয়াটসঅ্যাপে অ্যাড করে দিচ্ছি। রাত নম্বরটা অ্যাড করে দিয়ে আষাঢ়ের নাম সেভ করে দিল। আমেনা বেগম ফোনটা নিয়ে নিজের রুমে এসে ছেলেকে ফোন করল। আষাঢ় সবেই হসপিটাল থেকে হোটেলে ফিরেছে। ভীষণ ক্লান্ত শরীর নিয়ে বেকনিতে বসতেই ফোন কল বেজে উঠল। আচমকা বেজে উঠা একটু চমকে উঠল সাথে। পকেট থেকে ফোনটা বের করে মায়ের নম্বর দেখে সাথে সাথে রিসিভ করল। হ্যালো মা। নম্বর চেঞ্জ করেছিস কেন? বিকেলে থেকে ট্রাই করছিলাম, ঢুকছিল না। রাতকে বলায় বলল চেঞ্জ করেছিস। এমনি। খেয়েছ? তুই? না, কেবল ফিরলাম হসপিটাল থেকে। আচ্ছা, খেয়ে নে তাড়াতাড়ি, তারপর শুয়ে পড়িস। অনেক ধকল তাই না বাবা? আশার স্মিত হাসল। সয়ে যাবে মা ধকলটা। শুভরাত্রি। আমেনা বেগম ফোন কেটে বিছানা ঠিক করল। আশার পকেটে ফোনটা ঢুকাতেই দরজায় কড়া নাড়ার শব্দ আসল। আশার দরজা খুলতেই খাবার নিয়ে ঢুকল ডক্টর আফরোজা নাজনীন। আশার ভ্রু কুঁচকে বলল, আপনি? ডক্টর আফরোজা নাজনীন ভেতরে ঢুকতে ঢুকতে বলল, তোমার কাছেই আসছিলাম। আর দেখলাম স্টার্ফ খাবার নিয়ে তোমার রুমের দিকেই আসছিল। তাই তার থেকে খাবারটা নিয়ে আমিই আসলাম। আমাকে কি জন্য দরকার? আপনার সাথে একটু খোলামেলাভাবে পরিচিত হতে আসলাম। বাট অ্যাম নট ইন্টারেস্টেড। অ্যাম ফিল ভেরি টায়ার্ড। আই নিড স্পেস। ইউ ক্যান গো। ওকে। আসছি, টেক কেয়ার ইউর সেলফ। আফরোজা নাজনীন চলে গেল। আশার লম্বা শ্বাস টেনে দরজা আটকে দিয়ে খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সন্ধ্যা ঘুম থেকে উঠে শুনতে পেল নিখিল বাড়ি ছেড়ে চলে গেছে। গতকাল রাতে নাকি সন্ধ্যা রুমে চলে আসার পর হাঙ্গামা হয়েছিল। শ্রেয়া ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলেছে। সে কিছুতেই ডিভোর্স দিবে না নিখিলকে। নিখিল ও সাফ সাফ বলে দিয়েছে তার পক্ষে সম্ভব না আর থাকা। সেজন্য জামাকাপড় নিয়ে চলে গেছে। সন্ধ্যার কাছে বাসাটা এখন জাস্ট বিরক্তিকর লাগছে। কেন সে আসতে গেল ফের ঢাকায়? রাজশাহীতেই তো ভালো ছিল। কোনোরকম ব্রেকফাস্ট করে বাসা থেকে বের হলো। ফোন কিনতে হবে। তার আগে এটিএম বুথে যেতে হবে টাকা তুলতে। রিকশায় চড়ে বুথে এসে টাকা তুলে ফোনের দোকানে গেল। বাজেট অনুযায়ী একটা ফোন কিনে তাতে সিম ঢুকিয়ে নিল। তারপর বাসার দিকে আসতে নিলে রাতের মায়ের সাথে দেখা হয়। সন্ধ্যা সালাম দেয়। আমেনা বেগম আকস্মিক সন্ধ্যাকে দেখে বলল, আরে তুমি এখানে কেন? ফোন কিনতে এসেছিলাম আর কি। আপনি এখানে যে? স্বর্ণের দোকানে আসছিলাম গয়না বানাতে। আপনার জন্য? না না, ছেলের বউদের জন্য।
ছেলের বউদের জন্য মানে? কদিন পর ছেলে বিয়ে করবা না? তো মেয়েকে তো আর খালি হাতে আনতে পারি না। ডাক্তার সাহেবের বিয়ে? বিড়বিড় করে বলল সন্ধ্যা। আমেনা বেগম শুনে ফেলল। হ্যাঁ, ঠিক ধরেছ। সন্ধ্যা চমকাল। তবে তা বুঝতে দিল না। আপনার ছেলের খোঁজ পেয়েছেন আন্টি? আমেনা বেগম ভ্রু কুঁচকে বলল। ছেলের খোঁজ পেয়েছি মানে? আমার কোনো ছেলে হারিয়েছিল নাকি? না না, ডাক্তার সাহেবের কথা বলছি। ও তো আমেরিকা গেছে। জানো না? হ। হ্যাঁ জানি। কিন্তু রাত যে বলল তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, নম্বর চেঞ্জ করেছে তো। নম্বর চেঞ্জ করেছে। এর জন্য কি ফোন ঢুকছিল না? মনে মনে বিড়বিড় করে বলল সন্ধ্যা। আমেনা বেগম সন্ধ্যাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে বলল। দাঁড়িয়ে আছো কেন? আসো, বাসায় ফিরবে তো। হু। আ আন্টি, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? আসলে একটু কল দিতাম। আমার ফোনে টাকা নেই। কেন নয়? নাও। ব্যাগ থেকে বের করে ফোনটা সন্ধ্যার দিকে এগিয়ে দিল। সন্ধ্যা ফোনটা নিয়ে কল লিস্টে ঢুকল। আষাঢ়ের নাম দিয়ে সেভ করা একটা নম্বর দেখতে পেয়ে মুখে হাসি ফুটল। তবে তা ক্ষণস্থায়ী হল না। এটা সেই পুরনো নম্বর। নতুন কোনো আমেরিকার নম্বর তো সন্ধ্যা দেখতে পাচ্ছে না। কি একটা মনে করে হোয়াটসঅ্যাপে ঢুকল। প্রথমেই আষাঢ়ের নাম দেখতে পেল। তড়িঘড়ি করে নম্বরটা নিজের ফোনে উঠিয়ে নিল। তারপর আষাঢ় 2 দিয়ে সেভ করল। আর ফোনটা সাইলেন্ট করল। তারপর হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে নিজের নম্বরেই ফোন দিল। একবার দিয়েই ফোনটা আমেনা বেগমের দিকে বাড়িয়ে দিয়ে বলল। আন্টি, ফোনটা ধরছে না যাকে দিয়েছি। আমেনা বেগম ফোনটা ব্যাগে ধরে বলল। চলো তাহলে, রিকশা এসে গেছে। সন্ধ্যা হু বলে নিজের ফোনের দিকে তাকিয়ে বিশ্বজয়ের একটা হাসি দিল। জীবনের নানান ধরনের বাধা বিপদকে পিছু ঠেলে মানুষ সামনের দিকে আগায়। মানুষের জীবন গতিপথ এমনি। তাদের লক্ষ্য সামনের দিকে আগানো। অতীত ধরে কখনোই বসে থাকা যায় না। তাহলে জীবনের গতিপথ ও মাঝ রাস্তায় এসে আটকে থাকবে। সন্ধ্যা আষাঢ়ের নম্বরের দিকে তাকিয়ে আছে। ফোন করবে কি করবে না এই দ্বিধায়। একবার ভাবছে ফোন করবে, পরক্ষণে আবার ভাবছে ফোন করাটা কি আদৌ ঠিক হবে। ফোনের আলো নিভে যেতেই মনেরও আশাও নিভে গেল। ফোনটা ছুঁড়ে বিছানায় ফেলল। বিছানায় এসে বসে টেবিল ল্যাম্পের দিকে তাকাল। ফোনে টিংটং মেসেজ আসার শব্দ আসতেই তাকিয়ে দেখল সিম কোম্পানির মেসেজ। বিরক্তিতে সূচক উচ্চারণ করল। এদের কি খেয়ে দেয়ে কাজ নেই, সব সময় শুধু মেসেজ পাঠানো। ফোনটা তুলে সব মেসেজ ডিলিট করল। তারপর ফের হোয়াটসঅ্যাপে ঢুকে কাঁপা কাঁপা বুক নিয়ে কল লাগাল। প্রথমবার রিসিভ হলো না। সন্ধ্যা ফের দ্বিতীয়বার দিল। এবার ও রিসিভ হলো না। সন্ধ্যা কেটে দিল। আর দিল না ফোন। ফোনটা বিছানায় রেখে রুম থেকে বের হলো। মায়ের রুমে এসে দেখল নজরুল ইসলাম শেফালি বেগমের মাথায় তেল দিয়ে দিচ্ছে। সন্ধ্যা না চাইতেও মুগ্ধ হয়ে দেখল। বাবার আদরের মেয়ে ছিল সন্ধ্যা। এখনো কি আছে সেই আদরের? সন্ধ্যা একটা সময় বাবা বলতে পাগল ছিল। হঠাৎ করেই লোকটার একটা ডিসিশন তাদের দুজনের বাবা মেয়ের সম্পর্কটাকে দিকে দাঁড় করিয়ে দিয়েছে। সন্ধ্যার আর মন থেকে সেই বাবার জন্য মায়া আসে না। কেমন যেন শক্ত হয়ে গেছে হৃদয়টা। এতটাই শক্ত যে কোনো পুরুষের আকুতি ভরা আর্তনাদও নরম করতে পারেনি। মানুষের হৃদয় কি এমন হওয়া উচিত? বিশেষ করে মেয়েদের। তাদের হৃদয় তো হবে ফুলের মতো। যেখানে ভ্রমর এসে বসবে। সন্ধ্যা কেমন যেন পুরনো অতীত ভুলেই মুগ্ধ হল বাবার মায়ের প্রতি এমন কার্যকলাপগুলো দেখে। দুজনের এখন ছোট্ট সংসার, তাই না? একটা বয়সের শেষে এসে তো তখন স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হয়ে যায়। বাহিরের জীবনের আর কোনো যানজট থাকে না।
সন্ধ্যা তপ্ত শ্বাস ফেলে সরে আসল। রুমে আসতেই দেখল ফোন বাজছে। সন্ধ্যা ফোনটা উঠিয়ে দেখল আশার ফোন করেছে। কেমন যেন শরীরের রক্ত চলাচল বন্ধ করে দিল। ফোনটা রিসিভ করে কানে নিল। কোনো শব্দ ভেসে আসল না ফোনের ওপাশ থেকে। নীরবতা চলতে লাগল। সন্ধ্যা অপেক্ষায় আছে ওপাশ থেকে আশার কিছু জিজ্ঞেস করবে আর সে উত্তর দিবে। কিছু সময় অতিবাহিত হবার আশার বলে উঠল, ফোন দিয়েছিলে? সন্ধ্যা ছোট্ট করে জবাব দিল, হু। কেন ফোন দিছ? যন্ত্রণাটা আরও বাড়াতে চাও বুঝি? না। তাহলে কেন ফোন দিছ? কণ্ঠে রাগের বহিঃপ্রকাশ পাচ্ছি কেন? এটা রাগ কেন মনে হলো তোমার? তাহলে কি? বোঝার বয়স হয়নি। কোনো দরকার ছিল আমাকে? হু। কি দরকার বলো? সন্ধ্যা ফট করে জিজ্ঞেস করল, কেমন আছেন? আশার জবাব দিল, যেমনটা রেখেছ তেমনটাই আছি। তুমি নিশ্চয়ই ভালো আছো? সত্যি বলবো? ইচ্ছে হলে বলো। ভালো নেই। কেন? শরীর খারাপ? না। তাহলে? মন খারাপ। কেন? জানা নেই। মন তো খারাপ থাকার কথা না, আমি তো ছেড়েই চলে এসেছি, এখন তো ডাবল ভালো থাকার কথা। নম্বর চেঞ্জ করেছেন কেন? আগের নম্বর কি হয়েছে? বন্ধ করে রেখেছি। আমার নম্বর কোথায় পেলে? চুপ। না, আন্টির থেকে নিয়েছি। ও আচ্ছা। ফিরবেন কবে? ফিরবো না তো আর। কেন? এমনি। আপনার কি সামনে বিয়ে? কে বলল? আন্টি যে তার ছেলের বউদের জন্য গয়না বানাতে দিল আজ। তোমার আন্টিকেই জিজ্ঞেস করো তাহলে। রাখছি, এখন অপারেশনে যেতে হবে। আশার কেটে দিল ফোন। সন্ধ্যা তাকিয়ে রইল কেটে দেওয়া ফোনের দিকে। ইগনোর করল নাকি? রাত আজকাল ভীষণ ব্যস্ত থাকে পড়াশোনা নিয়ে। কিছু একটার পেছনে ভীষণ শ্রম দিচ্ছে। যখন সফলতাটা আসবে তখন মা ভাইদের জানাবে। আমেনা বেগম সন্ধ্যাদের বাসায় গেছে। শুনেছে নিখিল চলে গেছে। শ্রেয়া মেয়েটার উপর দিয়ে কি ঝড় টাইনা যাচ্ছে ভেবে সন্ধ্যাদের বাসায় এসেই দেখল সন্ধ্যা বাসায় নেই, বেরিয়েছে কোথাও একটা। শ্রেয়া চুপচাপ বসে আছে সোফায়, পা গুটিয়ে চোখ বন্ধ করে। আমেনা বেগম এগিয়ে এসে পাশে দাঁড়িয়ে বলল, শ্রেয়া। শ্রেয়া চমকে তাকাল। ভালো হয়ে বসে বলল, আন্টি আপনি বসুন না। আমেনা বেগম বসলেন। শ্রেয়া হাসার চেষ্টা করল, অথচ তার ভেতর থেকে হাসি আসতে চাইল না। কৃত্রিম হাসি ঝুলিয়েই জিজ্ঞেস করল, কিছু বলবেন আন্টি? না, কিছু বলবো না। তোমাকে দেখতে আসলাম। একটা কথা বলবো? হু বলুন না। নিখিলকে খুব ভালোবাসো তাই না? হু। আত্মসম্মানের থেকেও বেশি? শুনো, কখনোই নিজের থেকে কাউকে ভালোবাসবে না। তাহলে ছেড়ে যাওয়ার যন্ত্রণা সহ্য করার মতো না। আমি সব শুনেছি। যে পুরুষ একটা অপূর্ণতা মেনে নিতে পারেনি, তোমাকে রাখতে পারেনি, সেই দোষ তোমার না। দোষটা সেই পুরুষের। নিজেকে কখনো নিখিলের সামনে ছোট করবে না। কিন্তু আন্টি হৃদয় সে তো মানে না। ওটা তো চরম বেহায়া। তার লাগাম এখনই টেনে ধরো। দেখবে কয়েকদিন। এই কয়েকদিনে যদি নিখিল একবারও তোমার খোঁজ খবর না নেয় তাহলে ভাববে সে তোমার জীবনের মরীচিকা কেবল। আর ছুটবে না তার পেছনে। নিজের মতো বাঁচবে নিজেকে ভালোবেসে। আর সময় পেলে একটা জায়গায় যাবে। কোথায়? বাসার পাশে যে এতিমখানা আছে না, ওখানে গিয়ে বাচ্চাদের সাথে মিশবে, দেখবে সকল যন্ত্রণা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে।
একটু জড়িয়ে ধরবো আপনাকে আন্টি? কেন নয় আসো। শ্রেয়া জড়িয়ে ধরল আমেনা বেগমকে। জানেন আন্টি, জীবনে একটা ভুল। না, ভুল না ওটা। ওটা ছিল অন্যায়। অন্যায় করেছিলাম। তারপর থেকে কেউ আমাকে এত সুন্দর করে কখনোই বুঝায়নি। বুঝাবে কি, ঠিকমতো বসে কথাই বলেনি কেউ। আমি না নিজের ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে শুধু নিজের ভালো থাকাকেই সবার আগে দেখতাম। গিল্টি ফিল হচ্ছে অনেক। প্রচুর। ক্ষমা চেয়ে নিও যাদের সাথে অন্যায় করেছ। সন্ধ্যা বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছে। আসলে আজ কণা আসছে তার বাসায়। কয়েকদিন থাকবে। কারণ ঢাকাতেই আইএলটিএস কোর্স করছে সে। কিছু সময় অপেক্ষা করার পরই একটা বাস থেকে কণাকে নামতে দেখে এগিয়ে গেল। কণা জড়িয়ে ধরল। আসতে অসুবিধা হয়নি তো? উহু। আচ্ছা চল। হু। কণা আর সন্ধ্যা হাঁটা ধরল বাসার দিকে। বাসায় আসতেই দেখা হয় শ্রেয়ার সাথে। শ্রেয়া ভ্রু কুঁচকালো কণাকে দেখে। কে ও? আমার ফ্রেন্ড। কণা সালাম দিল। শ্রেয়া সালামের জবাব দিল। কণা মুচকি হেসে জিজ্ঞেস করল, কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আলহামদুলিল্লাহ। সন্ধ্যা রুমের দিকে যেতে যেতে বলল, রুমে আয়, ফ্রেশ হ আগে। কণা সন্ধ্যার পেছনে পেছনে আসল। শ্রেয়া রান্নাঘরে গেল খাবার বানাতে। কণা ফ্রেশ হতেই শ্রেয়া দরজায় টোকা দিয়ে সন্ধ্যাকে বলল, কণার জন্য খাবার নিয়ে আসছি। সন্ধ্যা এগিয়ে এসে খাবারটা নিল। শ্রেয়া চলে গেল। কণা খাবারটা খেতে খেতে জিজ্ঞেস করল, কিরে তোর সেই পাগলা প্রেমিক কোন তালায় থাকে? নেই সে। হসপিটালে নাকি? না। তাহলে? আমেরিকার চলে গেছে। কণার খাবার আটকে গেল গলায়। কাশি উঠলে সন্ধ্যা পানি এগিয়ে দেয়। কণা পানিটা খেয়ে বলে, তুই তাকে যেতে দিলি আমেরিকা? হাউ বইন হাউ? যেতে না দেওয়ার কি আছে? কত বড় অপরচুনিটি এটা তার জন্য জানিস? তোর থেকে কোনো কিছুই বড় ছিল না তা কাছে। হয়েছে তার হয়ে ওকালতি, এখন খেয়ে নে। বিকেলে বের হতে হবে তো। বিকেল ৩টার দিকে বের হলো বাসা থেকে কণা আর সন্ধ্যা। মূলত তারা শপিং মল যাবে। একটু কেনাকাটা করবে, সাথে বাসার আশপাশটাও কণাকে দেখাবে। শপিং মলে শপিং করে হাত ভর্তি ব্যাগ নিয়ে মল থেকে বের হতেই একটা ক্যাফে দেখতে পেল। কিছু খাওয়ার জন্য সেই ক্যাফেতে ঢুকল। দুটো স্যান্ডউইচ আর দুটো কফি অর্ডার দিল। ওয়েটার দিয়ে গেল। সন্ধ্যা স্যান্ডউইচটা মুখে দিতেই আকস্মিক দেখতে পেল রাস্তার ওপর পাশে আসারকে। হাতের স্যান্ডউইচটা পড়ে গেল প্লেটে। সে না আমেরিকা গেছে? তাহলে এখানে কি করে? সন্ধ্যা দৌড়ে বেরিয়ে আসলো ক্যাফে থেকে। ডাক্তার বলে ডাক দেওয়ার জন্য উদ্যত হওয়ার আগেই আশার গাড়িতে উঠে চলে গেল। সন্ধ্যা ক্যাফেতে ঢুকে ব্যাগ থেকে ফোনটা বের করে আশারকে কল লাগালো। ফোন ঢুকছে না, নেট অফ বোধ হয়। কণা হঠাৎ সন্ধ্যাকে বাহিরে দৌড় দিতে দেখে অবাক হয়। আবার ভেতরে এসে অস্থির হয়ে কাউকে ফোন করতে দেখে বলল, কি হয়েছে? সন্ধ্যা কথার উত্তর না দিয়ে তড়িঘড়ি করে ব্যাগগুলো হাতে নিয়ে বলল, বাসায় চল। আমি বাসায় যাব। খেয়ে নেই তো আগে। পার্সেল করে নিয়ে আয়। বাসায় খাইছ? আমি বিল দিয়ে আসছি। কণা কিছুই বুঝল না। নিজের স্যান্ডউইচটা খেয়ে পার্সেলের অপেক্ষা করল না, হাতে টিস্যু নিয়ে সেটা দিয়ে সন্ধ্যার স্যান্ডউইচ উঠিয়ে খেতে খেতে বের হল। রাতের অন্ধকারে চারপাশ এক ভিন্ন রূপ ধারণ করে। নক্ষত্রমণ্ডিত আকাশ যেন অসীমতার দিকে ডাকে, প্রতিটি তারা মনে করিয়ে দেয় মানুষের ক্ষুদ্রতা এবং জীবনের অনিশ্চয়তা। চাঁদের আলো একটি রহস্যময় দোলনায় পুরো পৃথিবীকে আলোকিত করে। এই যেন এক স্নিগ্ধ স্বপ্ন,
যেখানে গাঢ় অন্ধকারের মধ্যে রহস্য ও কৌতূহল লুকিয়ে রয়েছে। কিছু দূরে একটি নিশাচর পাখির গানের সুর বাতাসে ভাসছে, যা মনে করিয়ে দেয় যে জীবন প্রতিটি ক্ষণে চলমান। ছাদেরই দোলনায় বসে আছে কণা আর সন্ধ্যা। কণা আপেলে কামড় বসাচ্ছে আর চোখে সন্ধ্যাকে দেখে চলছে। বাসায় এসে থেকেই মেয়েটাকে অস্থির দেখে চলছে। কি হয়েছে বলছেও না। এবার অধৈর্য হয়ে বলল, আরে বোন, হইছেটা কি সেটা তো বলবি? কি এমন হলো ক্যাফেতে যে অস্থির হয়ে চলে আসলি? কিছু দেখছিস তুই? হ্যাঁ। কি দেখছিস? তুই শুনলে বিলিভ করতে চাইবি না। কি এমন দেখছিস বইন? সন্ধ্যা বসা থেকে দাঁড়িয়ে বলল, আমি আশারকে দেখছি ক্যাফের বাহিরে। কণার খাওয়া থেমে গেল। অবাক হয়ে বলল, মাথাটা কি একদম গেছে? ওই বেডা এখানে আসবে কি করে? উনি তো আমেরিকা। মনে হচ্ছে উনি যায়নি। কি? তুই না বললি গতকাল কথা বললি তার সাথে? সে নম্বর চেঞ্জ করছে। তাহলে? সন্ধ্যার কিছু একটা মনে হতেই দোলনা থেকে ফোনটা নিতে নিতে বলে, ওয়েট। ফোনটা নিয়ে সোজা হোয়াটসঅ্যাপে ঢুকে আশারের নম্বরটা চেক করল। নম্বরটা কোনো আমেরিকার না, বরং নম্বরটা বাংলাদেশেরই। সন্ধ্যা কণার দিকে তাকাল। কণা ফোনে নম্বরটা দেখল। দুজন একে অপরের মুখের দিকে চাওয়াচাওয়ি করতে লাগল। কত বড় বেয়াক্কেল সন্ধ্যা! নম্বর তোলার সময় খেয়ালই করেনি সে যে এটা একটা বাংলাদেশি নম্বর। কণা ফোনটা ক্যারে নিয়ে বলল, কি রে, এটা তো বাংলাদেশি নম্বর। সেটাই তো দেখছি। তার মানে উনি আমেরিকা যাননি। সন্ধ্যা ফোনটা নিয়ে আশারের নম্বরে কল লাগাল। দুবার রিং হয়ে কেটে যেতেই তৃতীয়বার ফোনটা রিসিভ হল। শুরুতেই আশার বলে উঠল, সরি, বিজি ছিলাম, সেজন্য ফোনটা ধরতে পারিনি। লাউড স্পিকারে থাকা ফোনটার সাউন্ড কমালো সন্ধ্যা। কণা উৎসুক হয়ে তাকিয়ে আছে। সন্ধ্যা সাইডে সরে গিয়ে বলল, সমস্যা কি আপনার? আশার কিছু বুঝল না। কি সমস্যা? আপনি আমাকে মিথ্যা বলেছেন কেন? আশারের ভ্রু কুঁচকে আসল। কি মিথ্যা বলেছি তোমায়? এই যে আপনি আমেরিকা চলে গেছেন। আমি একবারও বলেছি আমি আমেরিকা চলে এসেছি? গতকাল যে বললেন। ভেবে দেখো, একবারও বলিনি আমেরিকা এসেছি আমি। যাননি কেন তাহলে আমেরিকা? চলে গেলে কি খুশি হতে? সন্ধ্যা থতমত খেয়ে গেল। ন না মানে যাননি কেন? ফ্লাইটের ডেট আকস্মিক পিছিয়ে গেছে। ওহ, তো বাসায় আসছেন না কেন? এমনি। আজ আপনাকে আমি দেখেছি। কোথায়? ক্যাফের সামনে। না দেখলে তো ভেবে বসে থাকতাম আপনি আমেরিকাতে। কেন তুমি আমার নম্বর চেক করনি যখন নিয়েছ? নম্বরটা তো বাংলাদেশি। খেয়ালই ছিল না যে আমি বাংলাদেশি নম্বর তুলেছি ফোনে। আচ্ছা। কি আচ্ছা? না কিছু না। আর কিছু বলবে? কেন বিরক্ত করতেছি শুনবে? না। আমি হসপিটালে। তাতে কি? না, তাতে কিছু না। তুমি বলো, আমি শুনছি। কি বলবো আমি? আশার এক গাল হেসে বলল, তুমি কি বলবে সেটা আমি কিভাবে জানবে? কেন জানবেন না? খুব তো বলতেন আমাকে ভালোবাসেন। আমি কি সব জানতা নাকি? বাসায় ফিরবেন কবে? আপনার ভাই রাত, সে তো আরেক বাটপার। কেন, রাত কি করেছে? ও আপনি চলে যাওয়ার দুদিন পর বলল আপনার নাকি কেন খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি কত ভয় পেয়েছিলাম জানেন? ভয় কেন পাবে তুমি? একটা মানুষের খোঁজ পাচ্ছে না কেউ, তো ভয় লাগবে না? না, লাগবে না। ধরুন আমি হারিয়ে গেলাম। কেউ খোঁজ পাচ্ছে না। তাহলে খারাপ লাগবে না আপনার? শাট আপ। অন্য কথা বলো। বাসায় ফিরবেন কবে? নেক্সট সপ্তাহে ফ্লাইট।
তো একদিন আগে বাসায় গিয়ে দেখা করে আসবো মা আর রাতের সাথে। ওহ আচ্ছা, এর আগে আসবেন না আর? দরকার কি? না মা। মানে? না মানে কি? একটু আসতেন। কেন? আপনাকে সন্ধ্যার খুব দেখতে ইচ্ছে করতেছে ভাই। তাড়াতাড়ি আসুন। বান্ধবী আমার শুকিয়ে গেছে। সন্ধ্যা কটমট চাহনি নিয়ে তাকালো কণার দিকে, আশার নৈশব্দে হেসে ফেলল। কে পাশে? কণা। আমার বান্ধবী এসেছে। তুমি কোথায় এখন? বাসাতেই। ও এসেছে ঢাকা। ওহ, তোমার ফ্রেন্ড যা বলল তা সত্যি নাকি? না। ওকে। তাহলে আর গিয়ে কি করব? মা ভাইকে দেখবেন, আবার কি করবেন? তাদের প্রতিনিয়তই দেখি মিস সন্ধ্যা। তুমি রিকোয়েস্ট করলে যেতে পারি তোমায় দেখতে। আমি কি বলেছি আমাকে দেখতে আসুন? তাহলে আর যাওয়ার কথা বলিও না। আচ্ছা রাখছি। পরে কথা বলবো। আচ্ছা, শুভরাত্রি। হু। সন্ধ্যা কেটে দিল ফোন। কণা বিরক্তিকর চাহনি নিয়ে বলল, এত ঢঙ্গি কেন তুই? বারবার বলছিস আসতে, কিন্তু স্বীকার করছিস না তোর তাকে দেখতে ইচ্ছে করছে। 2 লাইন বেশি বুঝিস তুই। জি না। আমি ঠিকই বুঝি। তুই 2 লাইন কম বুঝিস। আমি গেলাম ঘুমাতে, তুই আয়। কণা ছাদ থেমে চলে আসলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে মনের সুখে গান গায়। ওরে প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পড়ে আর ছাড়ে না। এই কেমন পীড়িত বন্ধু, দিলে তো মানে না আরে। গানটা নিজের মতো গাইতে গাইতে নামতে গিয়ে আচমকা এক পুরুষের সাথে ধাক্কা খেয়ে পা পিছলে 2 সিঁড়ির নিচে গিয়ে পড়ে যায় কণা। সন্ধ্যা তড়িঘড়ি করে সিঁড়ির কাছে আসে। দেখে কণা নিচে পড়ে আছে আর রাত দুহাত বুকে গুজে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা কণার কাছে দৌড়ে এগিয়ে গিয়ে কণাকে তুলে উঠায়। কণা কোমরে হাত দিয়ে বলল, ওরে সন্ধ্যা, আমার কোমর গেল রে। কোন রাতকানার ঘরে রাতকানা আমার কোমর ভেঙে দিল রে। কথাটা বলে পেছনে তাকায় কণা। ব্ল্যাক টি শার্ট পরা রাতকে দেখে রাগগুলো বেরিয়ে আসলো। এই রাতকানা নাকি আপনি? দেখেন নি আমার মতো জলজ্যান্ত একটা মেয়েকে? দিলেন তো ফেলে দিয়ে আমার কোমরটা ভেঙে। রাত ভ্রু কুঁচকে বলল, রাতকানা কি? হ্যাঁ, আমার নাম ভেঙাচ্ছেন কেন? আপনার হুঁশ নেই? গান গাইতে গাইতে হেলেদুলে দিকবিদিক না তাকিয়ে নামার জায়গা এটা? এখন আমি কিভাবে নামব সিঁড়ি দিয়ে সেটাও আপনার থেকে শিখতে হবে? আমার এত আজাইরা সময় নেই আপনাকে হাঁটা শেখানোর। আমারও শখ নেই রাতকানা লোকের কাছে হাঁটা শেখার। আপনি নিজেই তো হাঁটতে জানেন না। কানা লোক একটা। এই সন্ধ্যা আমাকে ধরে নিয়ে যেত। ফালতু লোক একটা। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড ইউর হাঁটাচলা। সন্ধ্যা রাতকে কিছু বলতে চেয়েও আর বলল না। কণাকে ধরে রুমে নিয়ে গেল। কণা বিছানায় উপর হয়ে শুয়ে বলল, সন্ধ্যারে একটু দেখ তো বোন ছুলে টুলে গেছে নাকি? জ্বলতেছে খুব। সন্ধ্যা কণার জামা একটু উঠিয়ে দেখল কিছুটা ছুলে গিয়েছে। কি রে, ছুলে গেছে? হু, কিছুটা। অনেক জ্বলতেছে রে। ওয়েট মলম লাগায় দিতেছি। আরও জ্বলবে তো। তারপর ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, ফু দিয়ে দিবি ইয়ার। সন্ধ্যা কণার কোমরে মলম দিয়ে ফু দিল। দরজার ওপাশ থেকে শ্রেয়া দেখল দৃশ্যটা। সন্ধ্যা কণাকে কত মানে কত বিশ্বাস করে। আপন বোনের মতো দেখা যায়। অথচ কণার জায়গায় তার থাকার কথা ছিল। কিন্তু নিজের দোষে সব হারালো। রাত ছাদে এসে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে পকেট থেকে লাইটার আর সিগারেট বের করে জ্বালাতে শুরু করে। ইদানিং সিগারেটের নেশা হয়ে গেছে। সিগারেটটা ধরিয়ে মুখে নিয়ে টান দিল। তারপর ধোঁয়াগুলো আকাশের দিকে উড়িয়ে দিয়ে বিড়বিড় করে বলল, ধোঁয়ার মতো আকাশে মিলে যাক সব গ্লানি।
মরীচিকার মায়া যেন ভুলে থাকতে পারি আমি। সকালে ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে সন্ধ্যা বেকনিতে আসে। চারিদিকের স্নিগ্ধ ঠান্ডা বাতাস সন্ধ্যার শরীরকে অমায়িক সুখ দেয়। পরপর কয়েকবার চোখ ঝাপটানি দিয়ে তাকায়। তারপর নিচের দিকে দৃষ্টিপাত করতেই দেখে ব্ল্যাক কালারের প্রাইভেট কার থেকে আসার এক হাতে এপ্রন নিয়ে হন্তদন্ত হয়ে নামছে। সন্ধ্যা চোখ ভরল। কিছুটা এগিয়ে আসতেই সন্ধ্যা গলা উঁচু করে বলল, এসেছেন কেন? আকস্মিক সন্ধ্যার গলা শুনতে পেয়ে আশার চমকে যায়। মাথা উঁচু করে বেলকনির দিকে তাকিয়ে দেখে সন্ধ্যা তাকিয়ে আছে তার দিকে। আশার বাঁকা হেসে বিড়বিড় করে বলল, তোমাকে দেখতেই চলে আসা প্রিয়তমা। সূর্যি মামা তার রশ্মি চারদিকে ছড়িয়ে দিতে আরম্ভ করেছে। কণা ব্রেকফাস্ট করে রেডি হয়ে নেয় কোচিংয়ে যাওয়ার জন্য। সন্ধ্যা সে বসে আছে সোফায়। কণার সাথেই বাসা থেকে বের হয়ে নিচে যাবে। আশার বলেছে যেতে। কণা রেডি হয়ে সন্ধ্যার কাছে আসে। জুতা পরতে পরতে বলে, কিরে চল। সন্ধ্যা উঠে দাঁড়ালো। ফোনটা হাতে নিয়ে বলল, হু চল। কণা আর সন্ধ্যা বের হলো। গেটের সামনে আসতেই সন্ধ্যা বলে উঠল, তুই চলে যা। তুই যাবি না সাথে? না। কেন? আমি তো তোর সাথে যাওয়ার জন্য নিচে আসিনি। তাহলে? কথাটা বলেই কণা গেটের দিকে তাকাতে দেখে আশার আর ওই বেয়াদব ছেলেটা আসতেছে। কণা যেন বুঝতে পারে কারণ সন্ধ্যা হঠাৎ একটু অস্বস্তি অনুভব করে। ও এর জন্য তোর নিচে নামা? বাহ, তলে তলে কত কি বন্ধু। আর মুখে স্বীকার করো না বাহ। সন্ধ্যা বিরক্তি নিয়ে বলল, শাট আপ, তেমন কিছু না। আশার রাত এগিয়ে আসল। রাতের কাঁধে ব্যাগ। সে কোথাও একটা যাবে। সন্ধ্যাকে দাঁড়িয়ে থাকতে দেখো বুঝল তার ভাই আর সন্ধ্যার ভেতর হয়তো সব ঠিকঠাক হয়ে গেছে। আশার এসে সন্ধ্যার পাশে দাঁড়াল। রাত মাথা নিচু করে চলে গেল। কণা আশারের দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন? আশার এক গাল হেসে বলল, ওয়ালাইকুমুসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি? আমিও ভালো আছি। আপনি তো ভাইয়া পুরো গোল খাইয়ে দিলেন। মানে? মানে আপনি দেশের মাটিতেই আছেন। অথচ আমার হাবাগোবা বিদ্রোহী বন্ধু ভেবে বসেছিল আপনি দেশের বাহিরে। সেই সাথে আমিও। এই কয়দিন আমার বান্ধবীর চেহারার অবস্থা করুণ ছিল। চোখ মুখের লাবণ্য হারিয়ে গেছিল। এখন ফিরে পেয়েছে। দেখুন না সেজন্য কেমন গ্লো করছে মুখটা। আবার হালকা সেজেছেও। আশার তাকালো সন্ধ্যার মুখের দিকে। কপালে গাঢ় টিপ, চুলগুলো হাত খোপা, বেশ পরিপাটি। সন্ধ্যা কণাকে তাড়া দিয়ে বলল, দেরি হচ্ছে না তোর? যা। কণা ঘড়িতে সময় দেখে বলল, হ্যাঁ হ্যাঁ আসছি। কণা আষাঢ়ের পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, ভাইয়া বুঝাবেন ধার তারা মেয়েটাকে। এই মেয়েটা মুখে স্বীকার না করলেও আপনাকে কিন্তু ভালোবেসে ফেলছে। আশার প্রত্যুত্তরে স্মিত হাসল। কণা চলে যাওয়ার পর আশার সন্ধ্যার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর মৃদু গলায় বলে, বেশ লাগছে কিন্তু তোমাকে। সন্ধ্যা এদিক ওদিক তাকাতে শুরু করল। কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। আশার সন্ধ্যার মুখটা পরখ করে বলল, লজ্জা পাচ্ছ নাকি? সন্ধ্যা ভ্রু কুঁচকাল। লজ্জা কেন পাব? না মানে চুপ যে। তো বিপরীতে কি আমার কিছু বলার কথা ছিল? অবশ্যই, থ্যাঙ্কস। যাই হোক, একটা হিসাব মেলাতে পারছি না। কি? এই যে আমি একটু আসতে বললাম আর তুমি চলে আসলে। না অবধিও করলে না। ভেরি ইন্টারেস্টিং। আ আপনি অন্য সব ভেবে বসবেন না। এমনি এসেছি। আমার নিজেরও কিছু কেনাকাটা ছিল সেজন্য। আশার ঠোঁটে এক আঙ্গুল দিয়ে বলে, ওহ রিয়েলি?
ইয়া, বেশ চলো তোমাকে নামিয়ে দেই। কোথায়? সে কি তুমিই তো বললে তোমার কেনাকাটা আছে। তো মলের সামনে নামিয়ে দেই চলো। সন্ধ্যা পড়ে গেল বিপাকে। আরে সে তো কোনো টাকাই নিয়ে আসেনি। আপনার নামিয়ে দিতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। সমস্যা নেই চলো। আরে না আপনি যান। কেন চলো? আমার টাকা তুলতে হবে বুথ থেকে। অনেক ঝামেলা। আপনি তো হসপিটালে যাবেন। তো যান, আজ নাইটে ডিউটি। তুমি চলো, তোমাকে নিয়ে ঘোরাও হয়ে যাবে আসো। না থাক, চলো না একটু ঘুরতে। নেক্সট উইক তো চলেই যাব। প্লিজ। সন্ধ্যা প্রথমে একটু দ্বিধায় পড়ে যায়, কিন্তু আষাঢ়ের চেহারার মায়াভরা চাহনি দেখে শেষমেশ রাজি হয়ে যায়। আষাঢ় সন্ধ্যাকে নিয়ে শহরের বাইরে চলে আসে। জায়গাটা অসম্ভব সুন্দর। চারদিকে সবুজ মাঠ, গাছপালার মধ্যে দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটি নদী। আষাঢ় গাড়ি থেকে নেমে সন্ধ্যাকে নামতে বলল। সন্ধ্যা নামল গাড়ি থেকে। নরম স্নিগ্ধ হাওয়ায় সন্ধ্যার চুলগুলো খুলে গেল। বাতাসের সাথে উড়তে লাগল চুলগুলো। সন্ধ্যা বিরক্ত হল। হাত খোপা করে চুলগুলো বাঁধতে চাইলে আষাঢ় বাধা দিয়ে বলল, থাকুক না খোলা চুল, ভালো লাগছে দেখতে। সন্ধ্যার আর চুল বাঁধার সাহস হল না। দুজনে পায়ে পা মিলিয়ে সামনের দিকে আগায়। হঠাৎ পাশ দিয়ে একটা আইসক্রিমওয়ালাকে যেতে দেখে আসার এক মুহূর্তও দেরি না করে দৌড়ে গিয়ে আইসক্রিম কিনে আনে। সন্ধ্যা চেয়ে চেয়ে দেখে। আষাঢ় আইসক্রিমটা সন্ধ্যার দিকে বাড়িয়ে দিয়ে বলে, নাও। সন্ধ্যা আইসক্রিমটা নিয়ে বলল, হঠাৎ এটা আনতে গেলেন কেন শুধু শুধু? তুমি তো আইসক্রিম পছন্দ করো সেজন্য। জানলেন কি করে? কিভাবে জানলাম সেটা জানা জরুরি নয়। আমি সব জানি তোমার কি পছন্দ আর কি অপছন্দ। 5 বছর ধরে কি আমাকে নিয়ে স্টাডি করেছেন নাকি? সেরকমই বলতে পারো। সন্ধ্যা আইসক্রিম নিয়ে খেতে খেতে নদীর দিকে তাকিয়ে থাকল। নদীর পাড়ে একটা নৌকা আছে। সন্ধ্যার ইচ্ছে করল নৌকায় চড়তে। আষাঢ় সন্ধ্যার দৃষ্টি অনুসরণ করল। তারপর সন্ধ্যার হাত চেপে ধরল। সন্ধ্যা কেঁপে উঠল। আষাঢ়ের তাতে হেলদোল নেই। সে সন্ধ্যার হাত ধরে হাঁটতে হাঁটতে বলল, মনের ভেতর চেপে রাখো কেন কথা? যেটা ইচ্ছে হবে বলে ফেলবে, যেটা মনে চাইবে করে ফেলবে। আষাঢ় সন্ধ্যাকে নিয়ে নৌকায় উঠে বসল। নৌকার মাঝির দিকে তাকিয়ে বলল, মামা চালানো শুরু করুন নৌকা। মাঝি চালাতে শুরু করে। সন্ধ্যা অবাক হয়ে বলল, বুঝলেন কি করে আমার নৌকায় উঠতে ইচ্ছে করছিল? আষাঢ় স্মিত হেসে সন্ধ্যার দিকে তাকিয়ে বলল, এটা তো আমার জন্য কঠিন কিছু নয়। তোমার চোখ দেখেই গোটা উপন্যাস পড়ার ক্ষমতা আমি রাখি। সেখানে এটা বুঝব না। বাহ। অতঃপর সন্ধ্যা মনোযোগ দিল প্রকৃতির সৌন্দর্য দেখতে, আর আশার মনোযোগ দিল সন্ধ্যা দেখতে। সন্ধ্যার চোখে যেন এক অদ্ভুত মায়া। সন্ধ্যা চারিপাশে চোখ ভোলাচ্ছে আর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠছে তার। সন্ধ্যা, জানো, তোমার এই হাসিটা দেখলে আমার খুব ভালো লাগে। মনে হয় জাগতিক সব ক্লান্তি, সব সমস্যা এক নিমেষেই হাওয়াই মিঠাইয়ের মতো গায়েব হয়ে যায়। সন্ধ্যা নরম হাসল, আর মাঝি থেকে থেকে তাদের দুজনের দিকে তাকাচ্ছে। কি বলছেন? দেখুন, লোকটা থেকে থেকে তাকাচ্ছে আপনার কথা শুনে। আশার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তাতে কি মামা, আপনি কিছু শুনেছেন এতক্ষণ? মাঝি মুচকি হেসে অন্যদিকে তাকিয়ে বলল, না বাবা, কিছুই শুনি নাই আমি। ও আচ্ছা, আর যদি শোনেন? উনি কিছু শুনেই নাই। কণা কোচিংয়ে আসতে আসতে 5 মিনিট লেট হয়ে যায়। ক্লাসের সামনে আসতেই দেখে টিচার অলরেডি ক্লাসে ঢুকে গেছেন।
কণা তড়িঘড়ি করে বলল, মে আই কামিন স্যার? মাহমুদ শাহ কণার দিকে তাকালেন, তারপর হাত ঘড়িতে সময় দেখে বললেন, এত লেট কেন? আসলে স্যার, জ্যামে আটকে গিয়েছিলাম। ঠিক আছে ঠিক আছে, ভেতরে আসো। কণা ভেতরে ঢুকে দেখে সব সিট ফুল হয়ে গেছে, শুধুমাত্র একটা সিটই ফাঁকা আছে। কণা গিয়ে ধরাম করে বসে পড়ল সেই সিটে। রাত আকস্মিক পাশে কাউকে ধরাম করে বসতে দেখে পাশ ফিরে তাকালো। রাত সবার লাস্টে বসেছে, যার জন্য কে এসেছে দেখতে পায়নি তখন। কণাকে পাশে দেখে চমকে গেল সে, তবে তা প্রকাশ না করেই বলল, এই যে, ভালো মতো বসতে পারো না, বেয়াদব কোথাকার। কণা ঘাড় ঘুরিয়ে তাকালো। রাতকে দেখে ভ্রু কুঁচকে আসলো তার। আরে, এই লোকটা এখানে কি করছে? আর লোকটার সাহস তো কম না, তাকে বেয়াদব বলে সে সম্বোধন করলো। চলবে,